আমারও তো একটা ভাবনা আছে, অর্থাৎ আমার মধ্যে সব নাগরিকদের একটা ভাবনা হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। দিল্লিতে, বিহার, উড়িষ্যার, কলকাতার এমপি সাহেব যারা আছেন, অধিবেশনের পরে ওখানে একটা ফিক্সড হয়ে থাকেন না। তাদের জন্য দিল্লিতে এরকম মানে কম দামে গরিবের সম্পত্তি, টাকা জমিন অ্যাকোয়ার করে তারপরে এমপি সাহেবদের জন্য প্লট তৈরি করে দিয়ে তাদের কম দামে প্লট বিক্রি করার ব্যবস্থা, এটা পৃথিবীর উন্নত কোনো দেশে নেই, যেটা আনফর্চুনেটলি বাংলাদেশে আছে। জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণাপত্র নিয়ে যারা জুলাই আন্দোলনে যে ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, ছাত্র জনতার একটা দাবি ছিল যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা। পরবর্তীতে আমরা দেখলাম রাজনৈতিক দল হলো, রাজনৈতিক দল হওয়ার আগে নাগরিক কমিটি ছিল, তারা একবার ঘোষণা করতে চাইলেন, সরকারের পক্ষ থেকে বলা হলো সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারপর ঘোষণা করা হবে। সেটি 1 বছর পর 5 আগস্ট ঘোষণা করা হচ্ছে। কি থাকতে পারে আসলে ঘোষণাপত্রে? কি থাকতে পারে এটা তো স্পেকুলেট করা ভেরি ডিফিকাল্ট। কি প্রত্যাশা করেন? তো স্বাভাবিকভাবে মানে এখানে আসলে ঘোষণাপত্র এবং জুলাইয়ের জাতীয় সনদ দুটো ভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে। তো ঘোষণাপত্র বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা প্রেক্ষিতই তো মানে জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান হলো, তাই না? একটা অনির্বাচিত সরকার যারা নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করতেন, তো এই ধরনের একটা মাফিয়া সরকার যারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, গুমের ঘটনা ঘটিয়েছে, দিনের ভোট রাতে করেছে, সমস্ত কিছু নিয়ে সোজা কথা একটা কর্তৃত্ববাদী একনায়কতান্ত্রিক সরকার কথিত নির্বাচনের নামে, কথিত সংসদীয় গণতন্ত্রের নামে তারা দেশটা 15 বছর মানে কবজা করে রেখেছিল শাসন ক্ষমতাকে। তো এদেরকে উচ্ছেদ করা তো খুব সহজ ব্যাপার ছিল না, নিঃসন্দেহে। লড়াইটা দীর্ঘ ছিল, 16 বছরের লড়াই ছিল, এবং সেটার চূড়ান্ত পরিণতি ঘটেছে জুলাই এবং আগস্টের 5 তারিখ, গত বছর 36 দিনের মধ্যে। তো আন্দোলনের সূচনা হয়েছে বহু আগেই, বলে 16 বছর ব্যাপী আন্দোলন, সমাপ্তি ঘটেছে 36 দিনের মানে চূড়ান্ত লড়াইতে। এই লড়াইতে ছাত্র জনতা সবাই, মানে এটা কোনো বিশেষ দল, ইভেন আমি একটা রাজনৈতিক সংগঠন করি, আমি নিজেও বলি না যে এটা আমাদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে বা কারো নেতৃত্বে সম্পন্ন হয়নি। মানুষ, আমি যেটা মনে করি প্রতিটি নাগরিক এটাকে তাদের একটা জাতীয় কর্তব্য জ্ঞান করে তারা মাঠে নেমেছিল, কারণ আর পারছিল না। মানে এইভাবে একটা প্রহসন নির্বাচন করবেন অথচ বলবে নির্বাচিত সরকার, তারপরে তারা ভোট করবে না অথচ বলবে যে তারা ভোটের আয়োজন করেছে। ভোটটা তো দিনের বেলাই হয়, সেটাকে রাতে আয়োজন করবে, পুলিশ লীগ বানিয়ে ফেলবে, নানান বাহিনীগুলোকে নিজের মানে লীগ বানিয়ে ফেলবে, তাদের কর্তৃত্ববাদী শাসনকে বহাল রাখার জন্য তারা খুন গুণের রাজত্ব প্রতিষ্ঠা করবে, প্রশাসনকে তারা দলীয়করণ করে ফেলবে। সোজা কথা কোনটা না তাদের করায়ত্তের মধ্যে রেখেছিল। তো এই ধরনের একটি অপশক্তি, এবং যে অপশক্তিটির পেছনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা বড় ধরনের মদত ছিল। মদতটা এই কারণে যে এই ধরনের একটি জনবিচ্ছিন্ন একনায়কতান্ত্রিক সরকার থাকলে তার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া যায়। ভারতের স্বার্থ রক্ষাকারী একটা সেবাদাসের ভূমিকা পালন করেছিল শেখ হাসিনা সরকার। বিনিময়ে শেখ হাসিনাকে তারা মানে ক্ষমতা রেখেছিল, এবং ভারতের জুজুর ভয় দেখিয়ে আমাদের প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী থেকে সেনাবাহিনী থেকে শুরু করে সবাইকে এমন একটা ফিলিং দেওয়া হতো যে আমাদের পেছনে কিন্তু ভারত আছে, মানে একটা ভারত জুজুর একটা ব্যাপার স্যাপার আছে। পরোক্ষভাবে এটাই তারা বলতে চাইতো, কারণ এটা তো লুকিয়েও বলেননি তারা। ওবায়দুল কাদের একটা মানে আপনার একটা মানে বক্তৃতা ছিল, দিল্লি আছে তো আমরা আছি তো দিল্লি আছি। তারা কখনই কারণ তারা জানতো তাদের সাথে জনগণ নেই। আর আমরা যেটা বলতাম, জনগণ আছে তো আমরা আছি তো জনগণ আছে। একটা রাজনৈতিক সরকার যখন জনবিচ্ছিন্ন যায় তখন তাদেরকে দিল্লির ওপর ভরসা করতে হয়। তো এই ধরনের একটি সরকারকে, একটা দিল্লির তাবেদার সরকারকে উচ্ছেদ করাটা তো আসলে সত্যি সত্যি খুব সহজ কাজ ছিল না। এটার জন্য একটা লম্বা লড়াই, এই সময়ে মানুষজন ঢাকা শহরে আসতে শুরু করে, একটা লম্বা লড়াই দরকার ছিল। একটা লম্বা লড়াই হয়েছে এবং এটা চূড়ান্ত ভাবে এটা মানে শেষ হয়েছে 36 দিনে। তো এই এত বড় একটা লড়াই, 16 বছর ব্যাপী একটা লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের তো নিঃসন্দেহে একটা আকাঙ্ক্ষা আছে।
মানুষ কি ওই ধরনের একটা বিধি ব্যবস্থার মধ্যে ফিরে যেতে চাবে যে মুষ্টিমেয় কিছু লোক রাষ্ট্রের সমস্ত সম্পদ লুণ্ঠন করবে, মুষ্টিমেয় কিছু লোক তাদের সুবিধার জন্য তাদের ছেলেপেলে বিদেশ পাঠিয়ে দেবে, মুষ্টিমেয় কিছু লোকজন সম্পদের পাহাড় গড়ে তুলবে দিয়ে দেশের বাইরে, ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলবে, তারপরে মানে বাহিনীগুলো মানুষজনকে গুম করে ফেলবে, আয়না ঘর বানাবে, মানে সংবাদপত্রের সম্পাদক সাংবাদিকরা আপনার ক্লাউনের মতো শেখ হাসিনার দরবারে যে আপনার মানে স্তুতি গাইবে, ব্যবসায়ীরা যে নাচ গান করবেন, স্তুতি প্রকাশ করবেন। ওয়াজ ইট এ স্টেট? এটা কি একটা রাষ্ট্র ছিল? এটা কি একটা সমাজ ছিল? তো সুতরাং এটাকে ভাঙার খুব দরকার ছিল। তো সুতরাং আমাদের নাগরিক সমাজ, আমি নাগরিক সমাজের কথা বলতে চাই, নাগরিক সমাজ বলতে আমি এলিটিস্টদের কথা বলছি না, আমি সকল শ্রেণী পেশার নাগরিকদেরকে বলতে চাই, তারা একসাথে সবাই মানে এক পর্যায়ে মাঠে নেমে এসেছিলেন। তাদের একটা আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষাটা হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর। এই গণতান্ত্রিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় তখন সেখানে নির্বাচিত সরকার থাকে, রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় তখন সেখানে সিভিল পলিটি ওয়ার্ক করে, রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় তখন আপনার দিনের ভোট রাতের বেলা অনুষ্ঠিত হয় না, রাষ্ট্র গণতান্ত্রিক হলে সরকার জবাবদিহি করে, রাষ্ট্র গণতান্ত্রিক হলে জনগণের প্রতিনিধি যিনি হবেন তাকেও জবাবদিহি করতে হয়, সবাইকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। এটা হচ্ছে ডেমোক্রেসির এসেন্স। তো আমি যেটা মনে করি অ্যাজ এ সিটিজেন, আমি পার্টি তো নিঃসন্দেহে আমি একজন পার্টির কর্মী, ঠিক আছে, পদের দিক থেকে হয়তো আপনাদের ভাষায় বা অন্যদের ভাষায় স্ট্রাকচারালি কথিত নেতাও, কিন্তু সর্বোপরি আমি একজন নাগরিকও। আমি আমার সন্তানের পিতা, আমি আমার বোনের ভাই, আমার স্ত্রীর স্বামী, আমি নাগরিক। তো আমারও তো একটা ভাবনা আছে, অর্থাৎ আমার মধ্যে সব নাগরিকদের একটা ভাবনা হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এবং আমি আমার পছন্দ অনুযায়ী আমার প্রার্থীকে বেছে নিতে পারবো, এবং আমার প্রার্থী যদি উল্টো পাল্টা করে এবং যদি মনে করে একবার ভোট পেয়েছেন বলে তিনি 5 বছরের জন্য মোগল সম্রাট সেজে গিয়েছেন, নো, আমি আমার ওই মানে ওই মোগল সম্রাটকে, কথিত মোগল সম্রাটকে আমি যাতে রিকলও করতে পারি। উনি যদি আমার আকাঙ্ক্ষা অনুযায়ী যদি তিনি সংসদে কথা না বলেন, আমার দাবিগুলো যদি না তোলেন, আমরা সবাই তো পার্লামেন্টে যাব না, মানে নাগরিকদের কথা বলছি, তাই না? তাহলে আমি পিটিশন করে হলো, যেমন আমেরিকান সিস্টেমে আছে, আমি পিটিশন করে হলেও আমি আমার কথাগুলো বলতে পারবো, এবং সেটা পার্লামেন্টে মানে শোনা যাবে, কেউ না কেউ এটা মানে কথা বলবে, যে এটা ইউএস সিস্টেম এটা আছে। যদিও আনফর্চুনেটলি আমাদের এই যে সংস্কার নিয়ে অনেক ভাবনা কথাবার্তাগুলো হলো, হ্যাঁ, আপনি বলছেন কি হতে পারে, কি হতে পারছে না সেইটা নিয়ে আমি বরং দুঃখিত। যেমন ধরুন আমাদের দেশে পার্লামেন্ট মেম্বারদের অধিবেশন চলাকালে থাকার জন্য তাদের একটা ব্যবস্থা, সেটার নাম হচ্ছে এমপি হোস্টেল, যেটা আপনার ন্যাম ভবন টবন বলেন আর কি, তাই না? ওই নন অ্যালাইন্ড মুভমেন্টের কনফারেন্সের জন্য কত ভবন তৈরি করা হয়েছিল। তো এটা কি ঠিক যে সারা বছরের জন্য একজন এমপি ঝিকর কাছে হোক, অথবা আমার মুন্সিগঞ্জের কথা যদি বলে, কারণ ঝিকর কাছের লোক হয়তো মানুষ মানে অন্য ভাবতে পারে যে তাকে আমি আন্ডারমাইন করলাম, না, একটু প্রতীকীভাবে বললাম, বরগুনা হতে পারে, যে কোনো অঞ্চলের লোক হতে পারে। তো তারা অধিবেশনের সময় ঢাকায় আসবেন, অধিবেশনে অংশগ্রহণ করবেন, এটা সত্য, বা কমিটিতে কাজ করবেন, মানে পার্লামেন্টারি কমিটিতে কাজ করবেন, তারপরে তো তাকে এলাকায় চলে যেতে হবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়, যেটা ইউরোপের দেশগুলোতে হয়। অত দূরে যাওয়া দরকার নেই, একেবারে পার্শ্ববর্তী দেশ দিল্লিতে বিহার, উড়িষ্যার, কলকাতার এমপি সাহেব যারা আছেন, অধিবেশনের পরে ওখানে একেবারে ফিক্সড হয়ে থাকেন না, তাদের জন্য দিল্লিতে এরকম মানে কি বলে আপনার ওই যে মানে কম দামে গরিবের সম্পত্তি, জায়গা জমিন অ্যাকোয়ার করে তারপরে এমপি করার ব্যবস্থা, এটা পৃথিবীর উন্নত কোনো দেশে নেই, যেটা আনফর্চুনেটলি বাংলাদেশে আছে। এখানে ধনী শ্রেণীর লোকদের গরিবের জায়গা, হুকুম দখল করা জায়গাগুলোকে বড় লোকদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এটা খুবই একটা বৈষম্যের মতো ব্যাপার। তো এখন কথা হচ্ছে কি যে আপনার এই যে আপনি একটা মানে ঘোষণাপত্র তৈরি করবেন, ঘোষণাপত্রটা কি জনগণের আকাঙ্ক্ষা, যে ব্যবস্থাটাকে স্যাটায়ার করে, যে ব্যবস্থাটা জনগণ প্রত্যাখ্যান করেছে, যে ব্যবস্থার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, এবং আমাদের 133 জন মাসুম বাচ্চা, আজকের পত্রিকায় তো আমরা দেখেছি, তাই না? 133 জন মাসুম বাচ্চা যারা রেকর্ডেড হয়েছেন গত 36 দিনের আন্দোলনে, তারা প্রাণ হারিয়েছেন, সে বাবা মাগুলো অনেকেই বেঁচে আছেন, তাই না? তো
এত মানুষের প্রাণহানি, এত মানুষের অঙ্গহানি, কারো চোখ নাই, কারো এক চোখ নাই, দু চোখ নাই, এখানে আমি কি ওই জায়গাটাতে ফেরত যেতে চাই? নিশ্চয়ই না। ওই জায়গাটাতে যাতে রাষ্ট্র ফেরত যেতে না পারে, এই লুণ্ঠিত অর্থনীতির জায়গা যেতে না পারে, লুণ্ঠিত গণতান্ত্রিক গণতন্ত্রের জায়গা যাতে না যেতে পারে। সোজা কথা, ওই যেটা বললাম, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সেই জায়গাটাই যেন থাকে, এটা আমার প্রত্যাশা। আমি জানি না ববি আলোচনার প্রবাবলি সে ভালো বলতে পারবে। উনি মোটামুটি বেশ